রাফিদ, তোমার মাকে বোঝাও সে যেন সংসারে অশান্তি সৃষ্টির চেষ্টা না করে। ফোনের অপর প্রান্তে থাকা নিজের প্রাণপ্রিয় স্থির কণ্ঠে স্পষ্ট ক্রোধ খুঁজে পেল রাফিদ। তবে মাকে নিয়ে এভাবে বলায় কিছুটা রাগ হলো তার। সে শান্ত স্বভাবের মানুষ আর সবকিছু বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করে। তাই নিজেকে শান্ত রেখে বলল, কি হয়েছে তিথি? তুমি এভাবে বলছো কেন? তিথি রাগী কণ্ঠে বলল, তোমার মা আমাকে কাজের লোকের মতো খাটানোর চিন্তায় আছে। প্রথমে তো আমাকে বলেছে ঘর ঝাড়ু দিয়ে মুছতে, যেখানে রহিমা বুয়া রেগুলার এই কাজ করে। তারপর আমি এত বড় ঘর ঝাড়ু দিয়ে মুছেছি। এখন আবার নতুন ঝামেলা শুরু করেছে। কাজের বুয়া রান্না করে দিয়েছে, তাও সে নাকি ওই রান্না খাবে না, আমার হাতে রান্না খাবে। আমি বললাম যে আমি এখন রান্না করব না, পরে করব। কিন্তু তা তো সে মানলই না। উল্টো আমাকে একগাদা কথা শোনালো। সে আমার হাতে রান্না খাবে মানে খাবেই। এটা একভাবে আমাকে জ্বালানোর পদ্ধতি। আমি কি বুঝি না ভেবেছ? কাজের বুয়া থাকতে আমি কেন রান্না করব, বলো? রাফিদ শান্ত কণ্ঠে বলল, দেখো তিথি, মায়ের বয়স হয়েছে, আর এই সামান্য বিষয়ে রাগ করলে চলবে? মায়ের যখন ইচ্ছা করছে তোমার হাতে রান্না খেতে, তাহলে একটু কষ্ট করে রেঁধে না হয় খাওয়ালে সমস্যা কোথায়? তিথি ফ্যাস করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, বুঝেছি, তুমিও আর আমাকে ভালোবাসো না, তাই তো এভাবে বললে। আমি এখন রান্না করতে পারবো না মানে পারবো না। তোমার মায়ের এসব ব্যবহার আমি মোটেও সহ্য করব না, জেনে নাও। রাখো ফোন, মায়ের আঁচল ধরে ঘুরো যাও। ঝাড়ি দিয়ে ফোন কেটে দিল তিথি। রাফিদ কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটা আর পেল না। ফোন রেখে মাথা নিচু করে বসে রইল সে। কিছু একটা ভাবতে লাগলো। কলকাতার 5 মিনিটের মাথায় আবার ফোন বেজে উঠল রাফিদের। সে ভাবল তিথি আবার ফোন দিয়েছে, হয়তো কিছুক্ষণ আগের ব্যবহারের জন্য সরি বলতে। কিন্তু ফোন হাতে নিতে দেখল তার মা সীমা বেগমের কল। কল দ্রুত রিসিভ করে সালাম দিল সে। অপর প্রান্ত থেকে সালামের জবাব দিলেন সীমা বেগম। তারপর বললেন, এই, কি মেয়েকে বিয়ে করলি তুই বাপ? একটু তার হাতের রান্না খেতে চেয়েছি বলে কত কথা শোনালো, আর রান্না তো করলই না। ছেলের বউয়ের কাছে এত কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? রাফিদ করুণ কণ্ঠে বলল, এসব কি ধরনের কথা আম্মা? আর কখনো এই কথা বলবে না, আমার কষ্ট হয়। আর তিতির হয়তো এখন ইচ্ছা করছে না রান্না করতে, পরে না হয় ওর হাতের রান্না খেও। এবার সীমা বেগম কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে বললেন, বিয়ের 1 সপ্তাহ হলো না, আর তুই এখনই বউভক্ত হয়ে গেছিস? বউয়ের হয়ে কথা বলছিস? এখন তো আর মায়ের কথা ভালো লাগবে না। বউ যা বুঝাবে তাই ঠিক মনে হবে। বউ তো না, মিনমিনা শয়তান একটা। ও নিশ্চয়ই তোর কাছে ফোন করে আমার নামে উল্টাপাল্টা কথা বলেছে, তাই না? আর তুই ওর কথা শুনে এখন ওর পক্ষে কথা বলছিস? রাফিদ বোঝানোর ভঙ্গিতে বলল, না মা, তুমি যা ভাবছো তা ঠিক নয়। আমি তো শুধু। রাফিদের কথা শেষ হতে দিলেন না সীমা বেগম। রাগী কণ্ঠে বললেন, আমাকে আর উল্টাপাল্টা পড়াতে আসিস না বাপ। আমার চুল এমনি এমনি পাকিনি, সবটাই বুঝি আমি। আর এসব মেয়েরা কেমন হয় তাও আমার জানা। রাফিদ কিছু একটা বলতে চাইল, কিন্তু তার পূর্বেই কলকাতার টুটটুট শব্দে হতাশ হলো সে। ভাবতে লাগলো নিজের জীবনের কথা। অতীত, বাবা মা, বড় বোন আর রাফিদ। একটা ছোট সুখী পরিবার ছিল তাদের। কিন্তু এই সুখের পরিবারের ভাঙন ধরে যখন সীমা বেগম প্যারালাইজড হয়ে যান, রাফিদের বয়স তখন সবে 16, আর রাফিদের বড় বোন সিনথির বয়স 20। সীমা বেগম প্যারালাইজড হওয়ার 2 দিনের মাথায় নতুন বউ নিয়ে হাজির হন রাফিদের বাবা। বেরিয়ে যায় তার আসল রূপ। নতুন বউয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, এখন থেকে তিনি ওই স্ত্রীর সাথে আলাদা বাড়িতে থাকবেন। তবে তার ছেলে মেয়ে আর প্রথম স্ত্রীর যাবতীয় খরচ উঠাতে রাজি তিনি। মাসের শেষে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দিবেন বলে নতুন বইয়ের হাত ধরে বেরিয়ে যান রাফিদের বাবা রফিক। সেদিন নিজের মাকে পাগলের মতো কাঁদতে দেখেছে রাফিদ। সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা ছিল না। সেদিন সে একটা জিনিস শিখেছে, দুঃসময়ে যারা হাত ছেড়ে যায় না, তারাই প্রকৃত আপনজন। তার ছোট মস্তিষ্কে প্রতিভা জন্মেছে, কেন মানুষ সুসময়ে পাশে থাকলেও দুঃসময়ে হাত ছেড়ে চলে যায়। নিজের বাবার প্রতি এক আকাশ ঘৃণা জন্মায় রাফিদের মনে। বাবা তো চাইলেই পারত নিজের অসুস্থ বইয়ের সেবা করতে, তাদের 2 ভাই বোনের দেখাশোনা করতে, কিন্তু তিনি তা করেননি। নতুন সুখের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। সেদিন রাফিদের ইচ্ছা করছিল বাবার দেওয়া সবকিছু ছেড়ে
মা বোনকে নিয়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু চাইলে যে সব সম্ভব হয় না। তাদের শেষ আশ্রয় যে তাদের বাবাই। তাদের হেল্প করার মতো কেউ ছিল না। আর তার বয়স কম ছিল। সে চাইলেও তেমন কিছু করতে পারত না। হয়তো কোনো কাজ জোগাড় করে পেট চালাতে পারত, কিন্তু মায়ের চিকিৎসার কথা ভেবে বাবার আশ্রয়ে থেকে যায় তারা। তখন থেকে পড়াশোনার পাশাপাশি টুকটাক বিজনেস করতে থাকে রাফিদ। আর এতে বিজনেস সম্পর্কে অনেক ভালো আইডিয়া হয়ে যায় তার। কিন্তু ভালো কোনো বিজনেস শুরু করার জন্য অনেক টাকার দরকার। এর মধ্যেই তার বোন সিন্থির বিয়ে হয়ে যায়। সীমা বেগম ভালো একটা ছেলে দেখে সিন্থির বিয়ে দিয়ে দেন। তারপর থেকে রাফিদ একাই নিজের মাকে সামলাচ্ছে। যদিও সীমা বেগম মেন্টালিটি অনেক স্ট্রং, স্বামীর জন্য দ্বিতীয়বার আর কখনো সে ভেঙে পড়েনি। রাফিদের বয়স তখন 23। তার অনার্স প্রায় শেষের দিকে। তখন তাকে একটা ফ্যাক্টরির দলিল দেয় তার বাবা রফিক সাহেব। বলেন এই ফ্যাক্টরি তিনি ছেলের নামে করে দিয়েছেন। আসলে তখন তার ব্যবসার অবস্থা ভালো যাচ্ছিল না। অঢেল সম্পত্তির মালিক তিনি। অনেক বিজনেস আছে তার। ছেলেকে দিতে চাওয়া ফ্যাক্টরি থেকে মোটা অঙ্কের আয় পেতেন তিনি। কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে না পারায় সেই ফ্যাক্টরি বন্ধ হবার পথে ছিল। তারও বয়স হয়েছে, তিনি সামলাতে পারছিলেন না। তাই চাচ্ছিলেন ছেলে নতুন করে হাল ধরুক। তার আর কোনো ছেলে নেই। দ্বিতীয় স্ত্রীর ঘরেও এক কন্যা হয়েছে। তাই তিনি ছেলেকে হাত করার প্রচেষ্টায় ছিলেন। রাফিদ সেটা ঠিকই বুঝতে পারে। সে সিদ্ধান্ত নেয় দলিল আর ফ্যাক্টরি সে নিবে না। মাকে নিজের মতামত জানানোর জন্য আড়ালে নিয়ে যায় রাফিদ। মাকে অনেক সম্মান করে সে। মায়ের মতামত ছাড়া কিছুই করে না। ফ্যাক্টরি নিবে না বলাতে ক্ষিপ্ত হন সীমা বেগম। রাফিদ অনেকভাবে বোঝানোর চেষ্টা করে সীমা বেগমকে, কিন্তু তিনি বেঁকে বসেন। তার মতে তার ছেলে মেয়ের ভাগ তিনি কিছুতে রফিকের দ্বিতীয় স্ত্রী নামক কালনাগিনীকে ভোগ করতে দিবেন না। রাফিদ মানতে না চাইলে এক পর্যায়ে রাগারাগি শুরু করেন সীমা বেগম। রাফিদ মাকে হাইপার হয়ে যেতে দেখিয়ে রাজি হয়ে যায়। নিয়ে নেয় ফ্যাক্টরির দায়িত্ব। রাফিদ যখন প্রথম তার বাবার দেওয়া ফ্যাক্টরিতে যায়, তখন সেই ফ্যাক্টরির অবস্থা ডুবোডুবো ছিল। যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। দীর্ঘ 3 বছর কঠোর পরিশ্রম করে সেই ডুবে যাওয়া ফ্যাক্টরিকে টেনে তুলে রাফিদ নিয়ে যায় পূর্বের অবস্থায়। অনার্সে ভর্তি হওয়ার পর কলেজে রাফিদের পরিচয় হয় তিতির সাথে। তারা সেম ইয়ার আর সেম ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। প্রথমে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় তারা। দীর্ঘ 5 বছরের রিলেশন ছিল তাদের। অনার্স শেষ হওয়ার পর তিথি যখন বিয়ের চাপ দিচ্ছিল, তখন রাফিদ তিথিকে অদা করে মাস্টার্স শেষ হওয়ার পরপরই তিথিকে বিয়ে করবে সে। মাস্টার্স কমপ্লিট হওয়ার পর সীমা বেগমকে তিথির ব্যাপারে জানায় রাফিদ। কিন্তু তিথি গরিব ঘরের মেয়ে হয় আর বাবা না থাকায় তিনি বিয়েতে রাজি হন না। সীমা বেগমের মতে তিনি তার একমাত্র পুত্রকে এমন ঘরের মেয়ের সাথে কখনোই বিয়ে দিবেন না। এতদিন মায়ের সব মতামত মেনে নিলেও এবার মানতে পারে না রাফিদ। সে তার মাকে যেমন ভালোবাসে, তেমন তিথিকেও অনেক ভালোবাসে। মাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে সে। কিন্তু সীমা বেগম মানতে নারাজ। দুশ্চিন্তায় কয়েকদিন অবস্থা খারাপ হয়ে যায় রাফিদের। সে যে তিথিকে দেওয়া অদা ভঙ্গ করতে চায় না, চায় না নিজের বাবার মতো প্রতারণা করতে। সীমা বেগমও চিন্তিত হয়ে যান রাফিদের অবস্থা দেখে। তার প্রাণবন্ত হাসি খুশি ছেলেটার হঠাৎ নিঃসব হয়ে যাওয়া মেনে নিতে পারছিলেন না তিনি। ভেবেছিলেন কয়েকদিন পর হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও ছেলের একই অবস্থা দেখে ছেলেকে বোঝাতে তার রুমে যান সীমা বেগম। রাফিদ মাকে দেখে উঠে বসে। মাকে পাশে বসিয়ে তার হাত চেপে ধরে কাতর কণ্ঠে বলে ওঠে, মা, আমি তিথিকে অনেক ভালোবাসি। তুমি যেমন শুধু বাবাকেই ভালোবাসো, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমি কখনো সুখী হতে পারবো না। আমি ভালো নেই মা, আমি ভালো নেই। আমি তোমাদের একজনের জন্য অপরজনকে ছাড়তে পারছি না। আমি পাগল হয়ে যাচ্ছি। ছেলের অবস্থা দেখে না চাইতেও বিয়েতে মত দিয়ে দেন সীমা বেগম। তবে তিথিকে তিনি পুত্রবধূরূপে মানতে পারেনি। অবশেষে বিয়ে হয় তিথি আর রাফিদের। শেষমেশ এত বছরের ভালোবাসা পূর্ণতা পায় প্রচণ্ড খুশি ছিল রাফিদ আর তিথি। কিন্তু খুশি হতে পারেনি সীমা বেগম। অতীত থেকে বেরিয়ে আসে রাফিদ। তিথির সাথে তার বিয়ের আজ মাত্র ষষ্ঠ দিন। আর আজই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, চিন্তায় পড়ে যায় সে। সে বুঝতে পারছে তার মা যেমন তিথিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেনি, তেমন তিথিও শাশুড়ির এমন ব্যবহার মানতে পারছে না। রাফিদ কি করবে বুঝতে পারছে না। তার মার তার স্ত্রী দুজনেই যে তার প্রাণ। সামনে কি হতে চলেছে ভেবে কপালে দুশ্চিন্তার ছাপ পড়ল রাফিদের।
রুমের মধ্যে অনবরত পায়চারি করছে তিথি। ভেবেছিল বিয়ের পর একটু সুখ জুটবে কপালে, কিন্তু শাশুড়ির জন্য তাও পাবে না মনে হচ্ছে। শাশুড়ি তাকে পছন্দ করে না বলে যে এমন আচরণ করছে তা স্পষ্ট বুঝতে পারছে তিথি। বিয়ের প্রথম দিন থেকেই তার সাথে অন্যরকম আচরণ করে চলেছেন সীমা বেগম। তিথির বয়স যখন ৫, তখন একটা দুর্ঘটনায় মারা যান তার বাবা। সে আর তার ছোট ভাই বাবা নামক ছায়া হারিয়ে অসহায় হয়ে পড়ে। তাদের দেখার জন্য বা সাহায্য করার জন্য দূর দূর পর্যন্ত কেউ ছিল না। এমনিতেই গরিবের সংসার, তার মধ্যে পরিবারের কর্মক্ষম মানুষটাকে হারিয়ে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে তিথিরা। একে হয়তো বলে মরার ওপর খাড়ার ঘা। তিথির মা তামান্না বেগম হাতের কাজ করে, কাপড় সেলাই করে অনেক কষ্টে তিনজনের সংসার চালাতেন। তিথিও একটু বড় হওয়ার পর মায়ের কাজে সাহায্য করা শুরু করে। এই টুকটাক ইনকাম দিয়ে কোনো রকমেই চলছিল তাদের। কলেজে ওঠার পর একটা পার্ট টাইম জব জোগাড় করে তিথি। তাদের নিজের আর ভাইয়ের পড়াশোনা চালাতো। তিথির ভাই তানিমও অল্প বয়সে ম্যাচুর হয়ে গিয়েছিল। কর্মক্ষম হওয়ার পর থেকে যা পারত করত। অন্য ছেলেরা সেই বয়সে অনেক রকমের আবদার, ইচ্ছা পূরণ করলেও সেটা একটা টাকা অপচয় করত না। তিথির কোনো বড় ভাই নেই, কিন্তু বুঝ হবার পর থেকে তানিমি তিথির বড় ভাইয়ের ভূমিকা পালন করে এসেছে। এই তো কয়েকদিন আগেও তো বোনের বিয়ে কত ধুমধাম করে দিল। সে নাকি অনেক আগে থেকেই বোনের বিয়ের জন্য অল্প অল্প করে টাকা জমাচ্ছিল। সেই টাকা আর অফিসের বসের কাছ থেকে আরও টাকা ঋণ নিয়ে সাধ্যমতো আয়োজন করেছে। তবে বিয়েতে তানিমেরও মত ছিল না। সেও অনেক উসখুস করেছে সীমা বেগমের ব্যবহার দেখে। তার কেন যেন মনে হচ্ছিল বোন ওখানে ভালো থাকবে না। কিন্তু বোনের হাসি মুখের দিকে তাকিয়ে আর কিছু বলেনি সে। জীবনে অনেক কষ্ট করেছে তিথি। ভেবেছিল এবার শুধু সুখ করবে। কিন্তু সব মেয়েরা যে রাজকপাল নিয়ে জন্মায় না, এটা হয়তো ভুলে গিয়েছিল সে। কিছু কিছু মেয়েদের যে মানিয়ে চলতে হয় এটা মানতে নারাজ তিথি। সময় বহমান, দিনগুলো খুবই দ্রুতই যাচ্ছে, তবে শান্তি নামক জিনিসটা হারিয়ে গেছে রাফিদের জীবন থেকে। তার মা সীমা বেগম আর তিথির মাঝে এখনো কোনো কিছুই ঠিক হয়নি। দুজনের মাঝে ঝামেলা লেগেই আছে। সীমা বেগম আর তিথি কেউই কাউকে ছাড় দিতে চায় না। ঘরে, অফিসের কোথাও শান্তি পায় না রাফিদ। একবার সীমা বেগম, একবার তিথি ফোন দিয়ে এটা ওটা নিয়ে বিচার দেয়। কাউকে কিছু বোঝাতে পারে না রাফিদ। বোঝাতে গেলেই তারা উল্টো বোঝে। এই তো কয়েকদিন আগের কথা। বিয়ের পর কোথাও যাওয়া হয়নি বলে তিথি বায়না ধরল হানিমুনে যাবে। রাফিদও এক কথায় রাজি হয়ে গেল, যদি এতে অশান্তি একটু কম সেই আশায়। কিন্তু এতে অশান্তি কমার বদলে আরো বেড়ে গেল যেন। সীমা বেগমকে হানিমুনে যাওয়ার কথা বলতেই তিনিও বায়না ধরলেন সাথে যাবেন। তারও অনেকদিন ধরে কোথাও যাওয়া হয় না, তাই তিনিও যেতে চান। বিপদে পড়ে গেল রাফিদ। সে জানে তিথিকে এখন এই কথা বলা মাত্র তুলকালাম কাণ্ড বাঁধবে ঘরে। কিন্তু মাকেও যে কিছু বলতে পারবে না। মুখ অন্ধকার করে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো সে। তিথিকে এই বিষয়ে বলতেই সত্যি ঝগড়া করা শুরু করলো সে। সীমা বেগমও কিছু কম যান না। কিছুতেই শাশুড়িকে নিজেদের সাথে নেবে না তিথি। আর সীমা বেগমও জিদ ধরেছেন তিনি যাবেনই। রাফিদ অনেক কষ্টে তিথিকে রাজি করালো। ভাবল ঘুরতে গেলে হয়তো দুজনের মুড ফ্রেশ হবে। কিন্তু হানিমুনে গিয়েও শান্তি পেল না রাফিদ। শোক পাখি যেন তার জীবন থেকে সবসময়ের জন্য উড়ে চলে গেছে। কেটে গেছে 2 মাস। দিনগুলো চলে গেলেও তিথি আর সীমা বেগমের সম্পর্কের কোনোরকম উন্নতি হয়নি। বাড়িতে গেলেই সীমা বেগম রুমে নিয়ে বলেন তিথিকে ছেড়ে দিতে। তিনি আরও অনেক ভালো মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেবেন। অন্যদিকে তিথির রাফিদ রুমে গেলে বলে এই অশান্তি আর সহ্য করতে পারছি না। সে আলাদা হতে চায়। চিন্তায় চিন্তায় চোখ কোটরে ঢুকে গেছে রাফিদের। কত রাজ্যে চিন্তায় ঘুম আসেনি তার, তা শুধুমাত্র সেই জানে। কিন্তু তার দিকে কোনো খেয়ালই নেই কারো। না সীমা বেগম নিজের ছেলের দুরবস্থা দেখছেন, না তিথি। দুজনের প্রতি নিয়ত নতুন নতুন ঝামেলা সৃষ্টি করতে ব্যস্ত। রাফিদের মাঝে মাঝে ইচ্ছা হয় মরে যেতে। এতটা চাপ সে নিতে পারছে না। রাতে বাড়ি ফিরতেই সীমা বেগম ছেলেকে রুমে যেতে বলেন। রাফিদ বুঝতে পারে কেন মা তাকে ডাকছে। ক্লান্ত পায়ে মায়ের রুমে যায় রাফিদ। মানসিকভাবে ভীষণ ক্লান্ত সে। রুমে যেতেই সীমা বেগম ছেলেকে বসিয়ে তিথির নামে অনেক কথা বলেন। আর আবারও বলেন তিথিকে ছেড়ে দিতে। রাফিদ ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে রয় মায়ের দিকে। কিন্তু সীমা বেগমের সেদিকে কোনো খেয়ালই নেই। তিনি একমনে তিথির বিরুদ্ধে কথা বলতে ব্যস্ত।
তিথি রুম থেকে খুব কম বের হয়, কারণ বাইরে গেলেই সীমা বেগম উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তার সাথে কাজের মানুষের মতো ব্যবহার করতে চায়। তিথির চিন্তা ভাবনা, সে এই বাড়ির বউ, কোনো কাজের মেয়ে না যে সীমা বেগম তাকে যেভাবে ইচ্ছা খাটাবে। তার যখন ইচ্ছা হবে কাজ করবে, ইচ্ছা না হলে করবে না। সে কারোর হুকুমে উঠতে আর বসতে পারবে না। তাই এখন যতটুকু পারে রুমেই থাকে। সীমা বেগম বাইরে থেকে অনেক কিছু বলেন, কিন্তু তিথি শুনেও না শোনার ভান করে থাকে আজকাল। রুমে থাকা জগে পানি শেষ হয়ে যাওয়ায় পা টিপে টিপে বের হয়েছিল তিথি। কিন্তু সীমা বেগমের রুম পার হওয়ার সময় কিছু কথা কানে আসে তার। থেমে যায় পা। কথাগুলো শুনে মাথায় আগুন জ্বলে ওঠে তার। ভিড়ানো দরজা এক ধাক্কায় খুলে ভেতরে চলে আসে। ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রয় সীমা বেগমের দিকে। হুট করে স্ত্রীর আগমনে তার আর এমন দৃষ্টি দেখে রাফি দাঁড়িয়ে যায়। বুঝতে পারে সীমা বেগমের বলা কথাগুলো হয়তো শুনে ফেলেছে তিথি। এতদিন সীমা বেগম আর তিথি যাই বলতো না কেন, তার নিজের মাঝে রাখত রাফিদ। কারোর কথা কারো কাছে বলতো না। কিন্তু আজ দুর্ভাগ্যবশত সব শুনে ফেলেছে তিথি। এখন কি হতে পারে ভেবে গলা শুকিয়ে গেল তার। তিথি আগুন ধরানো কণ্ঠে চিল্লিয়ে বলল, এসব করেন আপনি? হ্যাঁ, এইসব করেন? ছেলেকে এভাবে উল্টাপাল্টা বোঝাচ্ছেন এতদিন ধরে, তাই না? আরে, কেমন মা আপনি, যে নিজের ছেলের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন? মা নাকি ডাইনি আপনি? সীমা বেগমের গা জ্বলে উঠল তিথির কথায়। তেজি কণ্ঠে বললেন, চুপ কর ফকিন্নির বাচ্চা। তোর মতো ফকিন্নির আমার সাথে চিল্লিয়ে কথা বলার সাহস হয় কি করে? ফকিন্নির বাচ্চা কোথাকার! তোর মতো ফকিন্নির বাচ্চার কোনো যোগ্যতা নাই আমার সোনার টুকরো ছেলের বউ হওয়ার। এই জন্যই আমি বিয়েতে মত দিতে চাইনি। জানতাম কোনো ফকিন্নি ঘরের মেয়ে আমার ছেলের যোগ্য না। রাফিদ এসে তিথিকে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সে যাবে না কিছুতেই। বারবার ফকিন্নি বলায় আরো ক্ষেপে গেছে তিথি। রাগে গড়গড় করে বলতে লাগলো, আমি না হয় ফকিন্নির বাচ্চা, তাই আমার যোগ্যতা নয় আপনার বাড়ির বউ হওয়ার। কিন্তু আপনি তো ফকিন্নির বাচ্চা ছিলেন না। তাহলে আপনার স্বামী কেন আপনারে ছেড়ে চলে গেল? আমার কি মনে হয় জানেন, আপনার এই ফালতু ব্যবহারের জন্যই সে অন্য মহিলার হাত ধরে চলে গিয়েছে। তিথি! রাফিদ চিৎকার করে একটা থাপ্পড় বসিয়ে দিল তিথির গালে। তিথি গালে হাত দিয়ে ছলছল নয়নে তাকিয়ে রইল রাফিদের দিকে। সীমা বেগম তিথির কথায় ভীষণ আঘাত পেলেন। মুখে আঁচল চেপে গুনগুন করে কাঁদতেও লাগলেন। তিথি কাঁদতে কাঁদতে বলল, বাহ, শেষ পর্যন্ত গায়েও হাত তুললে। তোমার মাকে এভাবে বলাই তোমার কত রাগ হলো যে আমাকে থাপ্পড় মারতে তোমার হাত কাঁপল না। অথচ তোমার মা যখন আমাকে বারবার ফকিন্নির বাচ্চা বলছিল, আমার বাপ মা তুলে কথা বলছিল, তখন তুমি কাপুরেশের মতো চুপ করেছিলে। এটাই হয়তো আমার প্রাপ্য ছিল, তাই না? ভালোবাসা? হা, এটাই তোমার ভালোবাসা? বিয়ের আগে যখন আমরা রিলেশনে ছিলাম, তখন কত ওয়াদা করেছিলে মনে আছে? বলেছিলে বিয়ের পর আমাকে রাজরানী করে রাখবে, কখনো কোনোভাবে আমাকে কষ্ট দিবে না, আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে, আমাদের জীবনে সুখের কোনো কমতি হবে না। একটা ওয়াদাও কি পূরণ করতে পেরেছো বলো? রাফিদ মাথা নিচু করে ফেলল। এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল তার চোখ থেকে। এটা হয়তো ব্যর্থতার অস্ত্র। সে না একজন যোগ্য ছেলে হতে পেরেছে, না যোগ্য স্বামী। তিথি রাফিদের নিচু মাথার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, তুমি একজন ব্যর্থ স্বামী রাফিদ। কি পেয়েছি এই জীবন থেকে বলো? সবটাই তো জানতে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে। ভেবেছিলাম তোমাকে বিয়ে করার পর লাইফে আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুমি কি করলে? তোমার মায়ের অমতে আমাকে বিয়ে করলে। আমাকে পছন্দ হয়নি বলে, আমি গরিব ঘরের সন্তান বলে তোমার মা আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করতে লাগলো। যখন যা মুখে আসে তাই বলতে লাগলো। কাজের মানুষের মতো ট্রিট দিতে চাইলো, যাতে তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে আমি বাজে ব্যবহার করি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে তোমার কাছে আমাকে খারাপ প্রমাণ করতে পারে, আর আমাদের সংসার ভাঙতে পারে। তারপর তিনি নিজের পছন্দের বউ আনবেন। দম ফেলল তিথি। চোখের পানি মুছে পুনরায় বলল, যাও, মুক্ত করে দিলাম তোমায়। আমি জানি তুমি তোমার মাকে অনেক বেশি ভালোবাসো, আর তুমি তাকে কখনোই ছাড়তে পারবে না। আর তোমার মা তোমার আমার সংসার টিকতে দিবে না। তাই কদিনে বেশ বুঝেছি আমি আর এসব নিতে পারছি না। ছোটবেলা থেকে অনেক অভাবে ছিলাম, কিন্তু এত অশান্তি ছিল না, বিশ্বাস করো। আমি আর এসব সহ্য করতে পারবো না।
তাই তুমি তোমার মায়ের পছন্দে অন্য কাউকে বিয়ে করে নিও। আমি চলে যাচ্ছি তোমার মায়ের ইচ্ছা পূরণ করে দিয়ে। তিথির কথায় থম মেরে তার দিকে তাকিয়ে রইল রাফিদ। তিথি রাফিদের চোখের দিকে তাকিয়ে একটা কষ্টমাখা হাসি দিয়ে সোজা বেরিয়ে পড়ল ঘর থেকে। সাথে কিছুই নিল না। রাফিদের মস্তিষ্ক সচল হতেই সে বুঝতে পারল তিথি চলে যাচ্ছে। তাকে আটকানোর জন্য দৌড়ে বাসা থেকে বের হলো রাফিদ। কিন্তু ততক্ষণে তিথি চলে গিয়েছে। তিথিকে না পেয়ে ঘোলা চোখে টলতে টলতে ঘরে ঢুকলো রাফিদ। মায়ের ঘর থেকে কান্নার গুনগুন আওয়াজ আসছে। কিন্তু ওইদিকে আর না গিয়ে নিজের রুমে চলে আসলো সে। বিছানায় টান টান হয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে রইল। দুই চোখ দিয়ে একাধারে টপ টপ করে পানি পড়ছে তার। সকাল সকাল মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙল তিথির। চুল টানতে টানতে উঠে বসল সে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। চোখ জোড়াও ব্যথা করছে। অতিরিক্ত কান্নার ফলাফল ভেবে দীর্ঘশ্বাস ত্যাগ করল তিথি। রাতে একা এভাবে চলে আসায় তার মা তামান্না বেগম অনেক প্রশ্নই করতে চেয়েছিলেন। কিন্তু তানিম হয়তো কিছু বুঝতে পেরেছিল, তাই মাকে থামিয়ে দিয়েছে। রাফিদের কথা মনে হতেই বুকে মোচড় দিল তিথির। কালকে হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে সে। শব্দ সীমা বেগমের ছিল। আর সে রাগে রাফিদকে একগাদা কথা শুনিয়ে এসেছে। রাফি তো কখনো সামান্য একটা কথা বলে আঘাত দেয়নি তাকে। যা অশান্তি সব সীমা বেগম করতেন। আর রাফিদ নিজের মাকে পাগলের মতো ভালোবাসে। তাই তো রাগে তাকে থাপ্পড় মারল। যাই হোক, তিথি ঠিক করলো যতক্ষণ না রাফিদ তাকে নিতে আসবে ততক্ষণ সে যাবে না। মায়ের অস্থির ডাকাডাকিতে দ্রুত বিছানা থেকে নামল তিথি। চুল হাত খোপা করে দরজা খুলতে দেখল তামান্না মুখে আঁচল চিপে কাঁদছেন। তিথিকে দরজা খুলতে দেখে অস্থির হয়ে ওর হাত চেপে ধরলেন। মায়ের কান্না দেখে অস্থির হলো তিথিও। মাকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে আম্মু? তুমি এভাবে কাঁদছো কেন? বলো। তিথির আম্মু কান্নায় জড়ানো কণ্ঠে বলতে লাগলেন, মারে, সর্বনাশ হয়ে গেছে। তোর কপাল পড়েছে রে মা। রাফিদ, রাফিদ। তামান্না বেগম কথা শেষ করতে পারলেন না। তানিম এসে মাকে থামিয়ে দিল। বোনকে বুকের মাঝে আগলে নিয়ে বলল, আপা চল, দেরি করা যাবে না। না হলে হয়তো শেষ দেখাটাও দেখতে পারবি না। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তিথির। ভাইকে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তানিম? বল না ভাই, আম্মু কাঁদছে কেন? কোথায় নিয়ে যেতে চাচ্ছিস আমায়? আর রাফিদ, রাফিদের কি হয়েছে? তানিম বোনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে জড়ানো কণ্ঠে বলল, প্রশ্ন করিস না আপা, আমি উত্তর দিতে পারবো না। আমি পারবো না, তুই চল। আম্মু তুমিও চলো, দেরি করো না। তানিম ওই অবস্থাতেই বোন আর মাকে নিয়ে বের হয়ে গেল। বুক ধড়পড় করছে তিথির। অনেক রকমের খারাপ চিন্তা মস্তিষ্কে উকি দিচ্ছে, কিন্তু খারাপ কিছু হয়নি এমন একটা বুঝ দিচ্ছে তিথি নিজেকে। সিএনজি যত আগাচ্ছে ততই বুকের কাঁপন বেড়ে যাচ্ছে তিথির। কারণ রাস্তাটা যে তার ভীষণ পরিচিত। এ যে রাফিদের বাড়ির রাস্তা। বাড়ির সামনে গাড়ি থামলে স্থির চোখে সেদিকে তাকিয়ে রইল তিথি। অনেক মানুষজন দেখা যাচ্ছে। ভয়ে তার দেহটা যেন জমে যাচ্ছে। তিথিকে নামতে না দেখে তানিম যত্ন সহকারে বোনকে ধরে নামালো। বাইরের দরজা পার করে বাড়ির গেটের সামনে আসতেই আগরবাতির তীব্র গন্ধ নাকে লাগলো তিথির। তানিম তিথিকে টেনে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই তিথির চোখ আটকে গেল ফ্লোরের দিকে। সেখানে রাফিদের নিথর দেহটা পড়ে আছে। সম্পূর্ণ দেহটা সাদা কাপড়ে মোড়ানো। শুধু মুখটা দেখা যাচ্ছে। পাশেই সীমা বেগম কী সব বিড়বিড় করে কাঁদছেন। রাফিদের বোন সিনথি ভাইয়ের লাশ জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তিথি আর নড়চড় করতে পারল না। সেখানে হাঁটু ভেঙে বসে পড়ল। সবার কান্নার শব্দ, আগরবাতির গন্ধে পরিবেশটা ভারী হয়ে উঠেছে। সেখানে বসেই রাফিদের মুখটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল তিথি। আশেপাশের কিছু মহিলার কথা কানে আসলো তার। তাদের মধ্যে কেউ কেউ আফসোস করে বলছে, মেয়েটার কপাল পড়ল, 3টা মাসও সংসার করতে পারল না। আহারে। আবার কেউ কেউ ব্যঙ্গ করে বলছে, মার বইয়ের কারণেই তো মরল বেচারা ছেলেটা। কি আর বয়স হয়েছিল? এই বয়সে কেউ ব্রেন স্ট্রোক করে নাকি? শুনেছি ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপের কারণে ছেলেটা ব্রেন স্ট্রোক করেছে। আর যখন স্ট্রোক করেছিল তখন হাসপাতালে নিলে নাকি বাঁচানো যেত। কিন্তু ওর মা বউ কেউই খেয়াল করেনি। অকালে প্রাণ গেল ছেলেটার। ইস, আমার এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। ওর মতো ভালো ছেলে আমাদের এলাকায় আর একটাও দেখিনি। কত সম্মান করতো বড়দের।
কোনো খারাপ অভ্যাস আজ পর্যন্ত দেখিনি। আর এই ছেলেটার সাথে এমন হলো। এবার আর চোখের পানি বাদ মানল না তিথির। হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ওভাবে বসা অবস্থাতেই হাঁপড় পেরে রাফিদের কাছে পৌঁছালো তিথি। রাফিদের বুকে আছড়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বারবার তাকে ফিরে আসতে বলতে লাগলো। কিন্তু যে একবার পরপারে চলে যায়, সে কি আর ফিরে আসে? তিথিকে দেখা মাত্র আগুন জ্বলে উঠল সীমা বেগমের মাথায়। হুইল চেয়ার চালিয়ে এক প্রকার ছুটে আসলেন তিথির কাছে। চুলের মুঠি চেপে ধরে নিজের ছেলের কাছ থেকে সরিয়ে অন্যদিকে ধাক্কা দিলেন তিথিকে। চিৎকার করে বললেন, ছবি না আমার ছেলেকে, ফকিন্নির বাচ্চা, কালনাগিনী একটা। তোর কারণেই আমার ছেলেকে মরতে হলো। সব নষ্টের গোড়া তুই। না, তুই আমার ছেলের জীবনে আসতি, আর না এমন কিছু হতো। বের হয়ে যা এ বাড়ি থেকে। আমার ছেলের মুখও আমি তোকে দেখতে দিব না। এবার আর চুপ করে থাকতে পারল না সিনথি। তিথির পাশে বসে তাকে জড়িয়ে ধরে মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ব্যাস মা, ব্যাস। আর কত? আমার ভাইটার মৃত্যু তিথির কারণে না, বরং তোমার কারণে হয়েছে। হ্যাঁ, তিথিরও দোষ আছে, কিন্তু তোমার দোষ শতভাগ। তোমার অত্যাচারে আমার ভাইটা মরে গেল, তা তোমার অহংকার গেল না? আমার ভাই তোমাকে আর তিথিকে অতিরিক্ত ভালোবাসতো, যা তার জীবনে কাল হয়েছে। সে বেছে নিতে পারেনি তোমাদের দুজনের মাঝ থেকে একজনকে। মাঝখান থেকে সে নিজেই চলে গেল। কথাগুলো বলে আবারও কাঁদতে লাগলো সিনথি। কাঁদতে কাঁদতে বলল, জানো, 2 দিন আগে আমার ভাইটা আমাকে ফোন দিয়ে বাচ্চাদের মতো কান্না করছিল। যে ছেলে বাবা চলে যাওয়ার পরও এক ফোঁটা চোখের পানি ফেলেনি, শক্ত হয়ে আমাদের সামলিয়েছিল, সেই ছেলে কাঁদছিল। কাঁদতে কাঁদতে বলছিল, আপা, আমি মনে হয় আর বাঁচব না। কেউ আমাকে বোঝে না রে আপা। মা বলে তিথিকে ছেড়ে দিতে, তিথি বলে মাকে ছেড়ে দিতে। আমি যে দুইটার একটাও করতে পারবো না। আমি দুজনকেই ভালোবাসি, মারাত্মক ভালোবাসি। কিভাবে তাদের মধ্য থেকে একজনকে বেছে নেব বলো? আমি আর পারছি না এসব সহ্য করতে। কাউকে বোঝাতে পারি না। যাকে বোঝাতে চাই সেই ভুল বোঝে। আমি হাঁপিয়ে গিয়েছি আপা। এর চেয়ে মরলে হয়তো শান্তি পাবো, আর তারাও শান্তি পাবে। কাঁদতে কাঁদতে হঠাৎ হাসা শুরু করলো সিনথি। চোখে পানি নিয়ে হাসতে হাসতে বলল, জানো মা, তুমি তোমার ছেলের ভালোবাসার ফায়দা তুলতে চেয়েছিলে। তোমার ছেলে যে তোমাকে অনেক বেশি ভালোবাসে, তা তুমি ভালো করে জানতে। আর সেই ভালোবাসার অপব্যবহার করেছো তুমি। ফলস্বরূপ কি পেলে? ছেলের লাশ। হা হা হা। সিনথির কথাগুলো শুনে থম মেরে বসে আছেন সীমা বেগম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছে না। সিনথি হাসি থামিয়ে আবার হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, কি হলো মা? তোমার ছেলের জন্য পাত্রী খুঁজবে না? পাত্রী তো যোগ্য, রূপবতী, পয়সাওয়ালা চায়, তাই না? যে ছেলেকে নিয়ে এত গর্ব করতে, এখন কিভাবে গর্ব করবে মা? বলো, কি হতো মা, যদি ছেলের খুশির জন্য তার পছন্দের মেয়েটাকে মেনে নিতে বলো? তোমার ছেলেটা তো বেঁচে থাকতো। কিন্তু না, তুমি নিজের স্বার্থ দেখেছ। বড়লোক বাড়ির কন্যা চাই, তাই না? এবার আনো বড়লোকের মেয়েকে। তিথি গরিব ঘরের মেয়ে বলে তুমি তাকে উঠতে বসতে ফকিনীর বাচ্চা বলেছ। তোমার মেয়ের সাথে যদি তার শ্বশুরবাড়ির লোক এমন করতো, মেনে নিতে পারতে? আমার বাবা এত বড় বড় ছেলেমেয়ে খেয়ে অন্য মহিলার হাত ধরে চলে গেছে। এটা নিয়ে চাইলে কিন্তু তারা আমাকে খোঁটা দিতে পারত, কিন্তু তারা দেয়নি। তাদের ধন সম্পদ আমাদের তুলনায় অনেক বেশি। কই, কখনো তো এই নিয়েও তারা আমাকে খোঁটা দেয়নি। কিন্তু তুমি, ছি, তোমার অতিরিক্ত লোভের কারণে আজ আমার ভাইটা নেই। সিনথি এবার তিথির 2 হাত ধরে নরম কণ্ঠে বলল, কেন আমার ভাইটাকে বুঝলে না তিথি? তোমাদের তো অনেক বছরের সম্পর্ক ছিল, তাও কেন আমার ভাইটাকে বুঝলে না? একবার যদি আমার ভাইকে বুঝতে, তাহলে হয়তো এই দিন আসতো না। তুমি কি পারতে না একটু ধৈর্য ধরতে, একটু সহ্য করতে? নিজের ভালোবাসার মানুষটার জন্য না হয় একটু সহ্য করতে। হ্যাঁ, তোমার শাশুড়ি খারাপ ছিল, কিন্তু তোমার স্বামী তো খারাপ ছিল না। একটু ধৈর্য ধরে কি সুদিনের অপেক্ষা করতে পারতে না? আমার ভাইটা তোমাকে কতটা ভালোবাসতো, তা তো তোমার অজানা ছিল না। সে চাইলেই কিন্তু পারত মায়ের কথায় তাল দিতে, অন্য ভালো মেয়েকে বিয়ে করতে। তবে সে তা করেনি। যখন থেকে তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে, তখন থেকে তুমি তার সব। আর কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি। কিন্তু এই ভালোবাসার প্রতিদান কি পেল আমার ভাই? মৃত্যু। সিনথির বলা এক একটা কথা কাটার মতো হৃদয়ে চুবেছে।
সীমা বেগম আর তিথির দুজনেই নিজেকে আজ অপরাধী মনে হচ্ছে। কিন্তু এখন যে আর কিছুই করার নেই। এত চাপ আর নিতে পারল না তিথি। জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। চোখ বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাকিয়ে রইল রাফিদের নিষ্পাপ মুখের দিকে। হয়তো এই দেখাই শেষ দেখা। আর কখনো দেখতে পারবো না নিজের ভালোবাসা, নিজের স্বামীকে। 5 বছর পর নিজের 4 বছরের মেয়ে রাফিয়াকে নিয়ে বাসা থেকে বের হলো তিথি। আজ স্কুলে তার প্রথম দিন। সিএনজিতে বসে নিজের এলোমেলো হয়ে যাওয়া জীবনের কথা ভাবতে লাগলো সে। যদিও জীবনটা এখন আর আগের মতো এলোমেলো নেই, শক্ত হাতে সামলে নিয়েছে সে। তবে একজনের কমতি, কিন্তু আফসোস তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে তা সে জানে। সেভাবেই নিজেকে মানিয়ে নিয়েছে। রাফিদ মারা যাওয়ার 1 মাসের মাথায় তিথি জানতে পারে সে প্রেগনেন্ট। সেই সময়টা অনেক কঠিন কেটেছে তার। আশেপাশের মানুষগুলো, এমনকি নিজের মাও অ্যাবর্শন করানোর জন্য তাকে চাপ দিচ্ছিল। তাদের কথা, বাচ্চা রাখলে মেয়েকে আর ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে না। সেই সময়টায় নিজেকে শক্ত করেছে তিথি। নিজের বাচ্চাকে রাখার জন্য লড়েছে। প্রতিবেশী মহিলারা তামান্না বেগমের মাথায় এসব বিষয় এমনভাবে ঢুকিয়েছিল যে তিনি কিছুতে এই বাচ্চা রাখতে দিতে চাচ্ছিলেন না। কিন্তু তিথির এক কথা, সে অ্যাবর্শনও করাবে না, আর না দ্বিতীয় বিয়ে করবে। তার জীবন থেকে তো শোক পাখি চলে গিয়েছিল রাফিদের মৃত্যুর সাথে সাথে। কিন্তু তা হয়তো আবার ফিরে আসতে চলেছে তাদের সন্তানের মাধ্যমে। তানিমের প্রতি কৃতজ্ঞ তিথি, কারণ সে সময় বোনের পাশে ছিল। বোনের দায়িত্ব নিয়েছে আর আজও পালন করে চলেছে। রাফিয়া হওয়ার 2 বছর পর থেকে চাকরির জন্য চেষ্টা করতে থাকে তিথি। আর ভাগ্য জোরে ভালো একটা চাকরিও পেয়েছে সে। এখন সে সফল একজন নারী। কারোর ওপর নির্ভর করতে হয় না। তানিম, মা, মেয়েকে নিয়েই এখন তার সংসার। সীমা বেগম এখন মেয়ের সাথে মেয়ের শ্বশুরবাড়িতে থাকেন। সিন্তির শ্বশুরবাড়ির লোকেরা অসম্ভব ভালো। সীমা বেগমকে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তবে তিথি সেদিনের পর আর কখনো সীমা বেগমের সামনে যায়নি। মেয়েকে মাঝে মাঝে বাইরে থেকেই ফুপির বাড়িতে দিয়ে আসে। রাফিয়া ফুপি, ফুপার দাদি বলতে পাগল। বোঝাই যায় তারা প্রচণ্ড আদর করে তাকে। স্কুলের সামনে নেমে মেয়েকে নিয়ে স্কুলে প্রবেশ করে তিথি। আজ থেকে হয়তো মেয়েটা নিজের বাবাকে প্রতিনোদ কাছে পেতে চাইবে। অন্য বাচ্চারা যখন বাবার হাত ধরে স্কুলে আসবে, তখন সেও নিজের বাবাকে খুঁজবে। কথাটা ভেবে চোখে জল চলে আসলো তিথির। একটা ভুলের মাসুল যে তাকে সারা জীবন ধরেই দিতে হবে। সমাপ্ত। এটা একটা বাস্তব ঘটনা ছিল। আমাদের আশেপাশে এমন ঘটনা অনেক বেশি ঘটে চলেছে। কিন্তু সব ছেলেরা রাফিদের মতো নরম হয় না। তাই হয়তো তারা টিকে আছে। সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।